ওকে, শুরু করে দিই তাহলে আমরা। হোয়াটসঅ্যাপে একবার একটু সবাইকে জানাই দিই। বলো তো দেখি বাচ্চারা, লেটস টাচ বেস মানে কি? কিরে বোকার দল, ইডিয়ম সিডিয়ম না পড়লে চলবে আমাদের? ভিডিও শেয়ার করছি না তোদের সাথে একটা? ওই সম্রাট, ভিডিও দেখছস আমার? স্যার এখনো দেখিনি। কেন দেখবি না তোরা? স্যার দেখেছি, লাইক দিয়েছি। লাইক দিয়েছেন মনে নাই কেন? টাচ বেস মানে কি করতে হবে তো? লাইক দিলে চলবে? অনেকগুলো দেখলাম তো। তিনটা, উফ মাইট দিবে। তিনটা মাত্র ইডিয়ম ওয়ার্ক রিলেটেড। জি জি। একটা হচ্ছে টক শপ, আর একটা হচ্ছে টাচ বেস, আর আরেকটা হচ্ছে কল ইট এ ডে। এই ভিডিওগুলো আমি হচ্ছে আপনাদের জন্য বানাচ্ছি, এগুলো কিন্তু আপনাদের দেখে শিখতে হবে। এগুলো যদি স্পিকিং এ না আনতে পারেন তাহলে লাভ কি? ওকে, মনোযোগ দিয়ে দেখবেন এরপর থেকে। চলুন আমরা শুরু করি তাহলে। রেকর্ডিং দেখা শুরু করছি। রেকর্ডিং স্টার্ট হচ্ছে। সো আজকে আমরা হচ্ছে প্রথমে আমাদের ক্লাস অবভিয়াসলি 4 নম্বর ক্লাসটা হবে। আজকে আমরা হেডলাইন ম্যাচিং এর সেশন করব। হেডলাইন ম্যাচিং এ আমরা হচ্ছে হেডিং বা হেডলাইন গুলোকে ম্যাচ করার একটা কোশ্চেন টাইপ আছে। একাডেমিক এবং জেনারেল স্টুডেন্টদের জন্য খুবই জরুরি এই কোশ্চেন টাইপটা। এটা আমরা আজকে সলভ করে দেখব। এটা শুরু করার আগে অবভিয়াসলি আমরা শুরু করব হচ্ছে স্পিকিং পার্টটা দিয়ে। আপনাদেরকে দুজন দুজন করে এবার আমি ব্রেকআউট রুমে পাঠাবো এই স্পিকিং গুলো করার জন্য। আজকের স্পিকিংটা হচ্ছে সামার নিয়ে। আমাদের যদিও উইন্টার চলছে, কিন্তু আমরা সামার নিয়ে এখন চলেন একটু প্র্যাকটিসটা করে নেই। সামার রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে, সবগুলোই হচ্ছে পার্ট 1 রিলেটেড আজকে। সো সামারের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, কিভাবে আপনি সামার ভ্যাকেশনকে স্পেন্ড করেন, ফেভারিট সামার অ্যাক্টিভিটি কোনটা, হট সামার ডেতে আপনি ঠান্ডা থাকেন কিভাবে, ডু ইউ প্রেফার সামার অন অ্যানাদার সিজন এন্ড এক্সপ্লেইন ওয়াই। তো এইখানে আমরা তো প্র্যাকটিস করবোই, বাট আমি আপনাদেরকে অনুরোধ করব শুরু করার আগেই ফাইনাল শীটটা হাতের কাছে রাখতে। যে ইডিয়মস গুলো আমরা পড়েছি, যে লেস কাউন্ট ভোকাবুলারিজ গুলো আমরা পড়েছি, সেগুলো যেন আমরা আমাদের হাতের কাছে রাখি এবং স্পিকিং আমরা যেন ইউজ করার চেষ্টা করি আজকে। ওকে, তো চলুন আপনাদেরকে ব্রেকআউট রুমে নিয়েছি। আমি 1 মিনিট সময় দেবো ব্রেকআউট রুম নেওয়ার পরে আপনাদেরকে একটু প্রিপারেশন নেওয়ার জন্য। চলে আসুন ব্রেকআউট রুমে। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। সম্রাটের রুমে পার্টনার নাই, সম্রাট একটু ওয়েট করে, আমরা তোমার কোনো পার্টনার পেলে আমি ওখানে তোমাদেরকে নিয়ে আসবো। বাট তার আগে তোমরা সবাই হচ্ছে এখন 1 মিনিট সময় পাচ্ছ আইডিয়া গুলোকে জেনারেট করার জন্য, যে এটার সাথে রিলেটেড কি ধরনের প্রশ্ন মানে পয়েন্ট গুলোকে আসলে বলা যেতে পারে। 1 মিনিট ফর ইউর প্রিপারেশন এভরিওয়ান, লেটস স্টার্ট।
15 সেকেন্ড আপনারা সময় পাচ্ছেন, সবাই একটু আনমিউট করে ঠিক করে ফেলুন কে আগে স্পিচ দেবেন এবং কে পরে। সম্রাট, তোমার রুমে তুমি আগে স্পিচ দিবা, তারপর তোমাকে আমি অন্য রুম গুলোতে ভিজিট করতে নিয়ে যাব। তো 15 সেকেন্ড সময় সবাই একটু ঠিক করে ফেলুন কে আগে এবং কে পরে স্পিচ দেবেন। ওকে এভরিওয়ান, এবার আমরা স্পিকিংটা শুরু করব। স্পিকিং শুরু করার আগে গুড নিউজ দিয়ে শুরু করছি যে আমার আরেকজন স্টুডেন্ট এই মাত্র সে রেজাল্ট শেয়ার করলো যে সে 7 পেয়েছে, স্পিকিং এ 7 সহ। এই যে 7 জন আপনারা আজকে আমার এই ক্লাসে জয়েন করেছেন, আমি প্রত্যেককে দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকের কিন্তু স্পিকিং এ 7 পাওয়ার এবিলিটিটা আছে। সো এই গ্রুপ থেকে আমি 7টা 7 দেখতে চাচ্ছি। সো এটা মাথায় রেখে এফোর্ট দিবেন আজকে। সো ফার্স্ট স্পিকার, সবাই আনমিউট করুন। সম্রাট, তুমিও আনমিউট করো। Ready, steady, go. Let's start. 5 minutes for the first speaker.
ওয়েল ফার্স্ট স্পিকারের 30 সেকেন্ডস রিভিউ হবে এখন। আর আমরা হচ্ছে সম্রাট, তোমাকে অন্য রুম গুলোতে আমি হচ্ছে ভিজিট করতে পাঠিয়ে দিচ্ছি। বাইরে যারা আছেন হচ্ছে জিনাত, মাকসুদুল, যে কোনো রুম গুলোতে আপনারা ভিজিট করতে পারেন, রুম ভিজিটিং অপশন অন আছে। মাকসুদুল বোধহয় 2 নম্বর রুমে ছিলেন, রুমে আপনি ভিজিট ব্যাক করতে পারেন। ওকে, তো সম্রাট তুমি হচ্ছে অন্য রুম গুলো যে কোনো রুমটাতে ভিজিট করতে পারো এখন। তো 30 সেকেন্ডস রিভিউ টাইম, জিনাত যে কোনো রুমে ভিজিট করতে পারেন। 30 seconds review time start. Samar bhai? Park over our rooftop because it's really beautiful with lots of trees, and also the view of our rooftop is very nice. Another point is summer offers fresh fruits like mangoes, and watermelon, which are really tasty. Overall, summer give me a good mood and help me to enjoy life in a another level. Uh, how do you usually spend your summer vacation? Well, my summer vacation are usually quite simple, but it's really enjoyable. First of all, I really prefer spending quality time with my family members, especially with my child. For example, we really try to arrange some a small tour with along with our family members, and also I try to add sometimes my close friends, so that my children and their children will have so much fun. They can play and they can enjoy their day. Another point is sometimes we really like to be relaxed in our rooftop because as I already said, it's really nice, and in our rooftop we can have some fresh a huge fresh air with lots of flower and other plant fragrance. In short, I like to keep things easy and enjoy the moment of summertime. What is your favorite summer activity, and where do you like to do? Where do you like to do it? Okay. My favorite summertime activity is swimming. First of all, swimming helps us to keep our body and our health good. So it can refresh us. I really like to go in any kind of play any sorry any kind of place where the swimming facility are available and which are
more the place. I should also concern about the safety, because my I always like to swim with my child. Another point is it's also good to do exercise during summer time. So I think, yeah, swimming is the best way to for me. So to make my body heat. How do you keep cool during the hot summer days? Well, there are many ways by which I try to stay cool in the summer day. First of all, I prefer AC in my room, so that during summer it can help us to make our body cool. For example, I usually do household work in the early morning, so that so that I cannot, I should not feel so hot in my kitchen. And another point, I try to drink a huge amount of detox water with lots of lemonade and also 30 some seconds review of the beetroot. second speaker. আপু অনেক ভালো হয়েছে স্পিচ। না, ভালো হয়নি, বেঁধে না বেঁধে না যাচ্ছে। সত্যি না, ফ্লুয়েন্সি খারাপ ছিল না তো, ভালো ছিল। ভালো ফ্লুয়েন্সি ছিল, ভালোই কিন্তু ছিল, ভালো হ্যাঁ। বলতে পারতেছি না, মানে বেঁধে বেঁধে যাচ্ছে। এইটা হচ্ছে প্র্যাকটিস না করার ফল। আমি হ্যাঁ আপনি বলছি ডেইলি ডেইলি প্র্যাকটিস করবো, আবুকে পাই না। আজকে 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 ছাড়বো না। আজকে হ্যাঁ, আপনিও তো বিজি থাকেন, অবশ্য কালকে আমি টাইম দিতে পারি নাই। হ্যাঁ, ওই যে হ্যাঁ, কালকে আপনি আমাকে বলেন 5 মিনিট পরে ফোন দিবেন না 10 মিনিট পরে ফোন দিবেন। I was waiting for a long time, so after that I didn't knock you. ওকে আপু, আচ্ছা ঠিক আছে। Recording in progress. ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। আমরা এখন আমাদের রিডিং অংশটা শুরু করছি। আমি আপনাদেরকে স্পিকিং এর কোশ্চেনটা দিয়ে রাখলাম। না, আমরা শুরু করব আমাদের জেনারেল একাডেমিক এবং জিটি যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনটা লিস্ট অফ এনিং সেটাকে নিয়ে। এখানে আপনারা আজকের হোমওয়ার্ক দিতে পারবেন যে জিটি দেরও কিন্তু প্রচুর এই লিস্ট অফ এনিং টাইপের প্রশ্নটা আসে। আমি একটু আপনাদের জন্য প্রথমে যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে আমাদের কম্পিউটার বেজে এই কোশ্চেন টাইপটা কেমন ভাবে আসবে সেটা দেখাতে চাচ্ছি। আম্মু, মাইশা, এদিকে আসো। Just a second. কম্পিউটার বেসটা কই?
পেয়েছি। ওকে, সো এই দুটো লিংক আমাদের লাগবে, লিংক দিয়ে রেখে আপনাদের কম্পিউটার একটু হ্যাং করছে। এবার ঠিক আছে। আচ্ছা, একবার একটু আনমিউট করে আমাকে বলো তো আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? কম্পিউটারটা একটু হ্যাং করছিল। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? Yes, Yes, sir. sir. আচ্ছা, আজকে সবারই বলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। Okay. Now let's see. Sound একটু চেক করে নিই। Speaker. তো প্রথমত একটু দেখি এখানে আমাদের এই যে লিস্ট অফ হেডিংস টাইপের প্রশ্ন কেমন আছে আইডেন্টিফাই করে, এই ম্যাচিং হেডলাইনস, ম্যাচিং হেডলাইন টাইপের প্রশ্ন এটা এখন দেখতেছি একাডেমিকদের। দেখি জিটি দের ক্ষেত্রে ওরা একদম দিয়েছে কিনা ম্যাচিং হেডলাইন, ম্যাচিং ফিচার্স, ম্যাচিং হেডিংস, দেখি একই কিনা। এটা একাডেমিকদের ওরা বলছে। লেটস সি। ওকে, তো কিভাবে করতে হবে এটা? বাম পাশে আমাদের প্যাসেজটা আছে, ডান পাশে হেডলাইন গুলোকে বের করে নিয়ে এখানে বসাই দিতে হবে একটু ড্র্যাগ করে, ঠিক আছে? চেঞ্জ করা যাবে, একটাকে চেঞ্জ করে আরেকটা নিয়ে এসে দেওয়া যাবে। যখন যেটা দিব সেটা কমে যাবে এখানে, এখান থেকে বাম পাশে সাইডে আমি নিচে দিতেছি। এটা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস টাইপের প্রশ্ন। তাহলে আমাদের একটা প্যাসেজ পড়ে করতে হবে। আর দেখি জিটি দের একই প্যাসেজ পড়ে হেডলাইনটা ম্যাচ করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একাডেমিক ইঞ্জিনিয়ারিংদের প্রশ্ন আর কি, লিস্ট অফ হেডিংস। স্যার এভাবে ড্র্যাগ করে আবার চেঞ্জ করা যাবে তাই না? মানে যদি আমি ভুলটা দিয়ে ফেলি সরাবো সেম ভাবে। আচ্ছা, ওকে স্যার। সো একাডেমিক আর জেনারেল ট্রেনিংদের এরকম হচ্ছে আমাদের প্রশ্ন, দেখে রাখলাম। এরপর আমরা দেখবো যে এটাকে আমরা সলভ কিভাবে করবো। দেখুন কিছু প্যাসেজ বড় প্যারাগ্রাফ আছে, 2 প্যারা করে একটা সেকশন, কিছু আবার অত বড় না, কিছু হচ্ছে ছোট, রাইট? অধিকাংশ ছোট, একটা দুটো হচ্ছে বড়। এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো যখন আমরা সলভ করতে যাচ্ছি। সো লেটস সি, আমরা এখন সলভের দিকে যাচ্ছি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার গুলো আর কি, কোন কোন পেজ আমাদের আসলে প্রশ্নগুলো আছে, এটা আমি শেয়ার করে রাখছি আপনাদের সাথে। আমরা সলভ করব কেমব্রিজ 1819 থেকে। তো সলভ করার আগে আমরা একটু মনে রাখি বেসিক ইনফরমেশন গুলো, মানে একাডেমিক বা জেনারেল ট্রেনিংদের রিডিং এর ক্ষেত্রে কি কি আছে। একটা সময় কিছু প্যাসেজ সলভ করতে হবে, কোশ্চেনের সংখ্যা হচ্ছে 40টি। অ্যান্সার ট্রান্সফার করার জন্য কোনো সময় নাই এবং লাগবেও না, কারণ আমরা যদি কম্পিউটার বেসে দেখি সেখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, আলাদা করে অ্যান্সার সিলেক্ট করার বা আলাদা করে অ্যান্সারকে লেখার কোনো প্রয়োজন পড়বে না। প্রশ্নের ল্যান্ডমার্ক আমরা দেখবো আছে কিনা, ল্যান্ডমার্ক আমাদেরকে হেল্প করবে অ্যান্সার লোকেশন খুঁজে বের করার জন্য। সো লিস্ট অফ হেডিংস আমরা ল্যান্ডমার্ক আসলে পাবো না, অন্যান্য কোশ্চেন গুলোতে আমরা ল্যান্ডমার্ক পাবো, বাট লিস্ট অফ হেডিংস আমরা যেটা পাবো সেটাকে বলে ডিরেকশন, সরাসরি বলে দেওয়া থাকে যে এটা অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আসলে আছে। সো এটার ইনস্ট্রাকশনটা কেমন ভাবে থাকবে আমরা কেমব্রিজ থেকে যদি দেখে নেই। আমি আপনাদের জন্য কেমব্রিজের একটা বই ওপেন করতে যাচ্ছি।
আমার সামনে আছে কেমব্রিজ 19 আমি ওপেন করছি, একাডেমিক আর জিটি দুটো। ওকে ওকে, এটা আমরা কি লাস্ট দেখছিলাম? হ্যাঁ, এটা আমরা লাস্ট দেখছিলাম, ব্র্যাকেট। ওকে, সো লিস্ট অফ হেডিংস একটু দেখি কোথায় আছে। টেস্ট 2টা দেখি। দেখি লাইনে কি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, প্রায় সেকেন্ড আমাকে একটু সময় দাও, 30 সেকেন্ড। এভরিওয়ান, হ্যাঁ আবার আমরা ব্যাক করছি। সো কেমব্রিজ 19 এর কি আমরা লিস্ট অফ হেডিংস পাচ্ছি না? নাই, দেখতে পাচ্ছি তো। ওকে, না কেমব্রিজ 9 এর কোনো লিস্ট অফ হেডিংস নাই। তাহলে আমরা একটু দেখি ব্যাক কোথায় আছে। 16 আছে, 16 আছে, হ্যাঁ। তাহলে আমরা একটু 16ই ব্যাক করি বোঝানোর জন্য কোশ্চেনটা। আমরা এখান থেকে প্রথম বুঝে নিলে তারপরে এখান থেকে আমরা বুঝে নিতে পারবো। ওকে, 16 এর 20 নম্বর পেজ আছে। আচ্ছা, এটা আছে। সো এটা বেশ ইন্টারেস্টিং একটা লিস্ট অফ হেডিংস এবং বেশ কঠিনও। তো দেখা যাক আপনারা এটা কিভাবে হ্যান্ডেল করেন। ওকে, তো লিস্ট অফ হেডিংস যখন আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে খেয়াল করব অবভিয়াসলি এটার হেডলাইন গুলোর দিকে, মানে ইনস্ট্রাকশনটার দিকে যে কি বলেছে। লিস্ট অফ হেডিংস একমাত্র প্রশ্ন যেটা আমাদের প্যাসেজের আগে আসবে, প্যাসেজ সেকেন্ড পেজে, আর লিস্ট অফ হেডিংস কিন্তু তার আগের পেজে চলে এসেছে। তো চলুন আমরা দেখি এখানে কি লেখা আছে। আপনাদের মধ্যে থেকে পড়া শুরু করে দিশানি, তোমার পরীক্ষা, পড়া শুরু করো তো দেখি আপু কি লেখা আছে। Okay, sir. Reading passage 2 has 7 paragraphs. A to G. Choose the correct number
1 to 9 inches 14 to T on your answer sheet. কারেক্ট। তাহলে তোমাকে কি করতে হবে দিশানি, ওরা কিছু হেড দিয়েছে এবং তোমার প্যারাগ্রাফ আছে 7টা, প্রতিটা প্যারাগ্রাফে তোমাকে কিছু হেডলাইন চুজ করতে হবে। তো হেডলাইন গুলো আমরা কোথা থেকে চুজ করব? হেডলাইন গুলো আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের হেডিং, এটা আমাদের হেডিং, এটা আমাদের প্যারাগ্রাফের নাম। প্যারাগ্রাফের নাম। তো আমাদেরকে এক একটা প্যারাগ্রাফ পড়ে সেটার জন্য শিরোনাম খুঁজে বের করতে হবে। না এটা হলে বাট চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু আমরা যথেষ্ট সময় পাবো না, তাই না? এত বেশি আমাদের কিন্তু ফ্রি টাইমটা দেবে না। তো আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে দৌড়ের উপরে। তো দৌড়ের Recording in progress. Let's see. সো এখানে আমরা প্রথমে দেখবো যে এখানে কি জানতে চেয়েছে। এখানে জানতে চেয়েছে হচ্ছে এই লাইনগুলো আছে এবং এইখানে হচ্ছে প্যারাগ্রাফ। তার মানে হেডিং হচ্ছে অতিরিক্ত, তার মানে সবগুলো হেডিং কে আমাদের একই হেডিং দুইবার আসবে। আপনাদের কি মনে হয় একই হেডিং কি দুইটা প্যারাগ্রাফের শিরোনাম হতে পারে? না স্যার হবে এটা না। ইনস্ট্রাকশনে কি দেয়া থাকবে স্যার? না, এটা ইনস্ট্রাকশন দেয়া থাকুক হবে বা না না। থাকুক, এটা আসলে কমন। হ্যাঁ, এটা আমরা ধরে নিব। Recording in progress. এটা তাহলে চলবে, এটা আমাদের আর দরকার নাই। সো ঠিক যেরকম আপনারা ধরেন কম্পিউটার বেস যখন দিবেন তখন একটা যদি হেডলাইন যখন দিচ্ছে না, এই যে শেষ সব অ্যান্সার আসলে দিয়ে ফেলেছেন। দ্যাটস দ্য রিজন। কথা কেটে আসতেছে সবাই? না স্যার। সম্রাট তোর নেটের তাহলে সমস্যা, ভাইয়া তুমি দেখো তো একটু কেটে জয়েন করবে তো। তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে এটার অ্যান্সারের ক্ষেত্রে। ওকে, সো এবার তাহলে আমরা দেখি যে এটার প্রসেসটা আমাদের কি হবে, কোনটা আগে পড়বো কোনটা আমরা পরে পড়বো, দেখা যাক। লিস্ট অফ হেডিংস যখন আমরা সলভ করতে যাচ্ছি আমরা তখন এটার একটা 4 সেন্টেন্স অ্যাপ্রোচ বা পদ্ধতিতে এগোতে পারি। 4 সেন্টেন্স অ্যাপ্রোচ জিনিসটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। আমরা 4 সেন্টেন্স অ্যাপ্রোচ আগাবো। কমন সেন্স থেকে আমরা দেখতে পাবো যে এটা দিয়ে আমাদের অধিকাংশ সময় অ্যান্সারটা ভালো চলে আসবে। 4 সেন্টেন্স অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা 4 সেন্টেন্স পড়ে অ্যান্সার খোঁজার চেষ্টা করব। 4 সেন্টেন্সে অ্যান্সার খোঁজার চেষ্টা করব। আমাদের অধিকাংশ সময় 4 সেন্টেন্সে অ্যান্সার থাকবে। যে অল্প কিছু সময় 4 সেন্টেন্স অ্যান্সার থাকবে না, সেই সময়ও আমরা হচ্ছে ব্যাকআপ করে কোনোভাবে আমরা বের করার চেষ্টা করতে পারবো আসলে। তো চলুন আমরা দেখি কিভাবে এটাতে আগাবো। সো 4 সেন্টেন্স অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রথম 4 সেন্টেন্স পড়া। রিড সহজ হিসেবে যদি বলি আমি, রিড for first 4 sentences of a paragraph.
চেক দ্য হেডলাইনস। এরপরে হেডলাইনস গুলোকে চেক করুন। ফলো প্রসেস প্রসেস অফ এলিমিনেশন আপনাদের লিসনিং এর ক্লাসে আমি পড়িয়েছি। মানে একাধিক অপশন যদি আমাদের থাকে সেখানে কারেক্ট অপশনটা না খুঁজে রং অপশনটাকে খোঁজা, এটাকে বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। সো ফোর্থ সেন্টেন্স পড়বো, হেডলাইন খুঁজবো, প্রসেস অফ এলিমিনেশনে আগাবো। আমরা অধিকাংশ সময় অ্যান্সার পেয়ে যাব। যদি অ্যান্সার না পাই, ইফ ইউ কান্ট, কিছু ক্ষেত্রে আপনি অ্যান্সার হয়তো পাবেন না, সেক্ষেত্রে কি করব? স্কিপ দ্যাট প্যারা। ওই প্যারাটাতে ততক্ষণের জন্য টেম্পোরারি, কিছুক্ষণের জন্য ওই প্যারাটাকে স্কিপ করেন। ওইটাকে স্কিপ করে বাকিগুলোকে সলভ করার চেষ্টা করতে থাকুন, দেখবেন যে অধিকাংশই আসলে 4 সেন্টেন্সের অ্যাপ্রোচকে ওবে করবে। যখন আপনি দেখতে পাচ্ছেন যে অন্য কোশ্চেন গুলোকে কভার করে ফেলেছেন এবং একটু সময় আছে, তখন আবার হচ্ছে যেটাকে স্কিপ করলেন সেখানে ব্যাক করেন। আর যদি সময় না পান, ওটার আনসার আন্দাজে দিয়ে দেন আর কি, সিম্পল ইজ দ্যাট। কারণ ওটার পিছনে যেটা আপনার সহজে আসতেছে না, 4 সেন্টেন্স আসতেছে না, ওটার পিছনে সময় নষ্ট করলে আপনি আসলে দেখা যায় যে বাকি যেগুলো আসলে 4 সেন্টেন্স অ্যান্সারে আসতো বা বাকি যেগুলো আসলে তুলনামূলকভাবে সহজ ছিল, সেগুলোতে আপনার আসলে ভুল হবে। সো বেটার হচ্ছে ওটা স্কিপ করেন, করে হচ্ছে আসলে অন্যান্য গুলোকে সলভ করতে থাকেন। না, সবগুলোকে যখন সলভ করে ফেলছেন এবং যদি আপনার সময় থাকে, আবার ওটাতে ব্যাক করুন। স্কিপ করা প্যারাগ্রাফে আবার ব্যাক করুন। রিড, ওকে। তো দেখুন সবাই, স্ট্র্যাটেজিটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন কিনা। ওকে, সো প্রথমে 4টা সেন্টেন্স আমরা পড়বো, পরে আমরা হেডলাইনকে চুজ করব। এই সময় আমরা প্রসেস অফ এলিমিনেশনটাকে ফলো করব। যদি আমরা অ্যান্সার না পাই, তাহলে স্কিপ করব ওই প্যারাগ্রাফটাতে যেটার অ্যান্সার পেলাম না। আপনি যদি 4 সেন্টেন্সের অ্যান্সার না পান, তাহলে ওইটা আসলে খুব ঝামেলা করে আসবে, ওটা বোঝাটা টাফ হবে। তো ওটাকে বাদ দেন, বাকিগুলোকে সলভ করতে থাকেন, তাহলে আপনার প্যাসেজ সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হতে থাকবে। যত অন্যান্য গুলো সলভ করবেন, তত আইডিয়া ক্লিয়ার হতে থাকবে যে প্যাসেজ আসলে কি নিয়ে। এরপরে যখন আপনি সবার শেষে ওই যেটাকে স্কিপ করেছিলেন ব্যাক করবেন, ততক্ষণে আপনার প্যাসেজ সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে গেছে। সো তখন এই কঠিন প্যাসেজটাকেও আপনি আসলে সহজেই সলভ করতে পারবেন। তো এই প্রসেসটা আপনি যদি ফলো করেন, মোটামুটি লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আপনারা কমফোর্টেবলি আগানোর চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে 1 মিনিট এটা একটু পড়তে দেব, তারপর আমি লিস্ট অফ হেডিংস এর আমাদের হাতে যে প্রশ্নটা আছে আজকে, এখান থেকে আমরা সলভ করে দেখব এবং পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে একটু দেখব যে এখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি। 1 মিনিট আপনারা একটু স্ক্রিনটা দেখুন। এই 6, 7, 8টা স্টেপ একটু পড়ুন। ঠিক আছে,
তাহলে এটাকে আমরা পাশাপাশি রেখে এবার হচ্ছে আমরা একটা প্যাসেজকে সলভ করার চেষ্টা করছি। আমাদের কাছে আছে হচ্ছে কেমব্রিজ 16 এর পেজ 20। তো এখানে আমাদের তাহলে একই প্রসেস সলভ করার কথা। আমাদের প্যারাগ্রাফ এ হচ্ছে এটা প্যারাগ্রাফ এ। তো এটা আমরা সলভ করার চেষ্টা করব এবং আমরা হেডলাইন গুলো আগে কি করব না, একটাও পড়বো না। ডু নট রিড দ্য হেডলাইনস ফার্স্ট। ওকে, তো চলুন তাহলে আমরা প্যারাগ্রাফে যাই। প্রথমে কে সলভ করতে চাচ্ছেন আমার সাথে? স্যার আমি করি। ওকে, দিশা নেই, পড়ো তাহলে। আমরা চারটা Okay. সেন্টেন্স করবো। ও আগে একটু 4 সেন্টেন্স গুনে নাও। এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স, ফুল স্টপ মানে হচ্ছে 2টা, 2 স্যার 4টা সেন্টেন্সই আছে মেবি। সব মিলে 4টা সেন্টেন্স। হ্যাঁ অ্যাকচুয়ালি মূল প্যাসেজের প্রথম প্যারাগ্রাফটা আরো বড়। এটা তো তোমার একটা এডিটোরিয়াল থেকে নিয়েছে, কিন্তু ওই যে যেটা বললাম যে ওরা নেই আসলে এমন ভাবে 4-এর আশেপাশে করে নেয়। তো 4টা সেন্টেন্স নিয়েছে কারণ এটা আসলে পসিবল পরে অ্যান্সারটা দেওয়া। তো চলো পড়া শুরু করো। দ্য পিরামিডস। ওকে স্যার। দ্য স্টেপ পিরামিড অফ, স্যার এটা কি ডোজার? জোসার, জোসার। জোসার জোসার। জন হবে না। হ্যাঁ Sir, জোসার। Joseph. Okay. The Step Pyramid of Djoser. The pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. This grand, impressive tributes to the have become linked with the country, even though other cultures such as the Chinese and Mayan also built pyramids. The evolution of the pyramid form has been written and argued about for centuries. However, there is no question that as far as Egypt is concerned, it began with one monument to one king designed by one brilliant architect. The step pyramid of Djoser at Saqqara. যখন রিডিং পড়তেছো, রিডিং টেস্টের সময় সবাই আপনারা যদি এই দুটো জিনিসকে খেয়াল করেন, প্রোনাউন গুলো, প্রোনাউন্স আর ভার্বস, প্রোনাউন আর ভার্বস, প্রোনাউন আর ভার্ব গুলোকে খেয়াল করবেন এবং সবসময় চিন্তা করবেন এদের সাবজেক্ট বা নাউনটা কে। তাহলে আপনাদের জন্য যে কোনো প্যাসেজ বোঝাটা সহজ হবে আর কি। আপনাদের তো ট্রান্সলেশন করতে হবে না। ট্রান্সলেশন না করে, ইনস্টেড অফ ট্রান্সলেটিং, ট্রান্সলেশন না করে সবসময় খেয়াল করবেন যে এখানে কি কি প্রোনাউন যখনই চোখে পড়তেছে, সাথে সাথে প্রোনাউনটাকে দেখলেই চিন্তা করবেন যে এটার সাবজেক্ট কোনটা, মানে এটার নাউনটা কোনটা আসলে। আর যখন আপনি ভার্ব দেখছেন চিন্তা করবেন যে এই ভার্বটার সাবজেক্ট কে। তো এতে আপনার হচ্ছে বাক্যের মিনিং বুঝতে সহজ হবে। যেমন এখানে বলছে আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস, তখন আপনি চিন্তা করবেন কারা সবচেয়ে মোস্ট ফেমাস মনুমেন্ট? পিরামিডরা, রাইট? পিরামিড গুলো। আচ্ছা, সো হ্যাভ বিকাম লিঙ্কড, কে লিঙ্কড হয়েছে বলেন তো? কে লিঙ্কড হয়েছে? পিরামিড। এক্স্যাক্টলি। কিংরা কি, কিং কি হইতে পারে নাকি পিরামিড? পিরামিড কিং হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ কিং এর আগে দেখুন অফ আছে। প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেটা মেইন ভার্বও না, সেটা মেইন সাবজেক্টও হয় না। সো দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ ট্রিবিউট অফ দ্য মেমোরি, এরা আসলে এই দিস গ্র্যান্ড বলতে দিস এই প্রোনাউনটা দিয়ে আসলে পিরামিড গুলোকে বোঝাচ্ছে। তাহলে পিরামিড লিঙ্কড হয়েছে একটা কান্ট্রির সাথে। কোন কান্ট্রির সাথে লিঙ্কড হয়েছে? has become linked to the country. The country বলতে কোন কান্ট্রি বোঝাচ্ছে? এনিওয়ান? আগের অংশে কোন দেশের কথা বলেছে? ইজিপ্ট। স্যার ইজিপ্টের কথা।
তাহলে দা কান্ট্রি বলতে এখানে হচ্ছে ওই ইজিপ্টকে বোঝাচ্ছে। যদিও আদার কালচার, অন্যান্য কালচার যেমন চাইনিজরা, মায়ানসরা, তারাও হচ্ছে কি করেছে, পিরামিড তৈরি করেছে, কিন্তু পিরামিড বললে আপনাদের মাথায় কার কথা আসে সবার? Egypt. Egypt. মিশরীয় সভ্যতা, তাই না? হাউএভার, যাই হোক না কেন, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, এই ব্যাপারে কোনো কোয়েশ্চেনই নাই অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন। ইট বিগান উইথ, প্রশ্ন হচ্ছে ইট দিয়ে কাকে বোঝাচ্ছে, কে শুরু হয়েছিল? ইট বলতে এখানে পিরামিডকে বোঝানো হচ্ছে। Pyramid. It began with one monument to the one king designed by one brilliant architect. তাহলে আর সেই প্রথম পিরামিডটার নাম হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ জোসার এট সাক্কারা। এটা হচ্ছে প্রথম পিরামিডের নাম। তো পুরো প্যারাগ্রাফটাতে কি নিয়ে আলোচনা করেছে চলেন আমরা একটু দেখি। সবাই এখানে পিরামিড নিয়ে আলোচনা করেছে, রাইট? এখানে আপনারা কোন কোন পিরামিড বা কোন দেশের পিরামিডের কথা পড়েছেন? কোন কোন দেশের? Egypted. ইজিপ্টের আর Chinese আর Mayan. চাইনিজ মানদের কথা। ওকে, তারপরে আপনারা আরো পড়েছেন যে এই পিরামিডটা শুরু হয়েছে একটা, মানে ইজিপ্টের পিরামিড গুলো শুরু হয়েছে একটা পিরামিড দিয়ে। সেই পিরামিডটার নাম কি? ইজিপ্টের যত পিরামিড সেগুলো শুরু হয়েছে একটা পিরামিড। Djoser at Saqqara. Pyramid of Djoser at Saqqara. হ্যাঁ, খুবই সুন্দর একটা নাম, তাই না? আপনারা তো অনেকে গিয়েছেন বোধহয় এই জায়গাতে, গেছেন না কেউ? ইজিপ্টে গেছেন কেউ? না স্যার। না স্যার, ইজিপ্টে যান নাই, তাহলে আপনারা কি করলেন জীবনে বলেন তো? বাংলাদেশের বাইরে আমিও যাই নাই, কিন্তু ইউকে তে আসার পর দেখতেছি এখানকার বড় লোক বাঙালিরা কেন জানি প্রচুর গ্রিসে যায়, কেন যায় ঠিক জানি না। দুদিন পর হচ্ছে বলতেছে যে গ্রিসে যাচ্ছি আর কি বেড়াইতে, ক্রিসমাসের ভ্যাকেশনে গ্রিসে গেছে একদল, সামার ভ্যাকেশনেও গ্রিসে যাবে, কেন জানি গ্রিসে। আপনিও যাবেন স্যার, একটু কেন তাহলে বুঝবেন। হ্যাঁ, গিয়ে বুঝতে হবে আসলে যে গ্রিসে কেন। গিয়ে বুঝতে হবে স্যার, আপনিও তো লন্ডন যায় বড় লোক বাঙালি স্যার, কম কি? আমরা যারা ধরো লন্ডনে থাকি, আমরা তো এটাকে লন্ডন বলি না, আমরা এটাকে লন্ডন বলি আর কি। তোমরা যারা বাংলাদেশি আছো, গরিবরা আছো, তোমরা ঠিক বুঝবা না, উচ্চারণ করতে পারবে না এটা। গরিব তোমরা যারা গরিব আর কি, তোমরা তো এটার উচ্চারণ করার মতো এফোর্ট করতে পারো না। So this grand impressive tribute of the memory of the Egyptian. তো আজকে হচ্ছে আমার সকালে এই লন্ডনে আমার তো ব্যাচ শুরু হয়েছে একটা, তো অফলাইনের। তো লন্ডনের ব্যাচের স্টুডেন্টদেরকে একটা জিনিস বলতেছিলাম যে শ্যাডোয়েলে ওরা থাকে, শ্যাডোয়েল নাম জায়গাতে। তো আমি ওদের বলছিলাম যে শ্যাডোয়েলের ইতিহাস জানেন? তো জানে না। তো শ্যাডোয়েলের ইতিহাস হচ্ছে যে ব্রিটিশরা যখন সিভিল ওয়ার হচ্ছিল আর কি, গৃহযুদ্ধ, তখন শ্যাডোয়েলে কিন্তু একজন খুব বিখ্যাত মানে বিপ্লবীকে ফাঁসি দিয়ে রাস্তায় ঝুলায় রাখা হয়েছিল। তো এটা হচ্ছে ব্রিটেনের ইতিহাস আর কি। আমরা যেখানে আছি এই জায়গার কাছেই একটা মানে গাছের মধ্যে মেরে লাশ ঝুলায় রাখা হয়েছিল 7 দিন যুদ্ধের সময়। তো ওই জন্য হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে শ্যাডোয়েল মোটামুটি বিখ্যাত হয়েছিল। ব্রিটেনের ইতিহাস খুবই মানে গ্রিম ইতিহাস, অনেক উত্থান পতন আছে, কিন্তু মানে ইতিহাসে প্রচুর রক্তপাত আছে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের দেশ বোধহয় খুব মানে নোংরা রাজনীতি এবং ভয়ানক, হ্যাঁ, হত্যাকাণ্ড টাণ্ড এগুলো বেশি। ইউরোপের তুলনায় এটা কিছু না আসলে। ইউরোপের ইতিহাস যদি যারা যখন আপনারা পড়বেন বা যদি পড়ে থাকেন, তাহলে দেখবেন যে ইউরোপের ইতিহাস এত রক্তাক্ত, এত ষড়যন্ত্র, মানে আনবিলিভেবল। এনিওয়ে, স্টেপ পিরামিড অফ জোসার এটা আমরা পড়ছিলাম। তো এই জায়গায় আমরা কি পড়লাম? আমাদেরকে এই 4টা লাইন পড়ার পর এবার আমাদেরকে একটা জিনিস করতে হবে সবসময়, কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে এটা একটা অভ্যাস করুন। সেটা হচ্ছে জিস্ট। জিস্ট মানে হচ্ছে সামারাইজেশনের অভ্যাস। এই অভ্যাসটা আপনাদের অনেক কাজে লাগবে, সামারাইজেশনের অভ্যাস। তো আপনারা একটু ভাবুন এখানে আপনারা কি কি পড়েছেন। হ্যাঁ, সংক্ষেপে যদি 1 লাইনে বলেন তাহলে আপনি কি কি বলবেন আসলে?
এখানে আপনারা অবভিয়াসলি পিরামিড নিয়ে পড়েছেন, আর কিছু নিয়ে পড়েন না, তাই না? পিরামিড নিয়ে পড়েছেন। কোন কোন দেশের পিরামিড নিয়ে পড়েছেন? একটা দেশের নাকি কয়েকটা দেশের পিরামিড? কয়েকটা দেশে স্যার। কয়েকটা দেশ স্যার। কয়েকটা দেশের। আর এই পিরামিডের ইভলিউশন মানে ওদের স্ট্রাকচারটা কেমন চেঞ্জ হয়েছে সেটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে ওটা, এবং ওটা নিয়ে অনেক আর্গুমেন্টও আছে, তাই না? বিতর্ক আছে। কিন্তু দেয়ার ইজ নো কোয়েশ্চেন। দেয়ার ইজ নো কোয়েশ্চেন মানে কি? মানে নিঃসন্দেহে। এখানে কোনো এই নিঃসন্দেহে আর বিষয়টা কি নিয়ে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কোনো নিঃসন্দেহে। সন্দেহ নেই। এই বিষয়টা নিয়ে কোনো আমাদের কাছে কিন্তু কোনো সন্দেহই নেই। কোন বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই? যে ইট বিগান, ইট মানে হচ্ছে পিরামিডের ব্যাপারটা, এটা শুরু হয়েছে একটা পিরামিড দিয়ে, এবং সেটা হচ্ছে একজন কিং এর জন্য তৈরি করা এই পিরামিডটা ছিল, এবং এই পিরামিডের নাম হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ জোসার। আপনারা যখন মিশরে যাবেন আপনারা অবভিয়াসলি এই পিরামিডটার দিকে যাবেন না, আপনারা সবাই দৌড়াবেন হচ্ছে গিজার পিরামিডের দিকে, কারণ সেটা পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড, তাই না? আপনাদের হয়তো আপনারা হয়তো হানিমুনে যাবেন বা বেড়াইতে যাবেন কয়েকদিনের জন্য, তো তখন আপনারা চিন্তা করবেন তাড়াতাড়ি আগে হচ্ছে গিজার পিরামিডটা দেখি। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আমি দেখায় রাখি স্টেপ পিরামিড অফ জোসার। দেখাবো সবাই? ready? এই দেখেন স্টেপ পিরামিড। সো এইটা হচ্ছে আমাদের সম্রাটের একজন বন্ধু, আর এটা হচ্ছে আমাদের স্টেপ পিরামিড অফ জোসার। কোথায় নবী? ক্যামেল উটের মতো অদ্ভুত প্রাণী পৃথিবীতে খুব বেশি নাই। উটের মতো এত অদ্ভুত প্রাণী, দিনের পর দিন এরা কি খায় এবং কি পান করে সেটা একটা অদ্ভুত জিনিস। দুনিয়ার কাটা খায়। দুনিয়ার যত কাটা এটি যদি দেন ওদেরকে খুব খুশি মনে সমানে খাইতে চায়, আর হচ্ছে পানি না খায় খালি বয়ে থাকে। আশ্চর্য একটা জিনিস এই স্টেপ পিরামিড অফ জোসার। স্টেপ পিরামিড কেন বলে আপনারা বুঝতেই পারছেন, এটার মধ্যে স্টেপ বাই স্টেপ উঠা যায়। এই হচ্ছে স্টেপ। ভিতরে যে জিনিসগুলো আছে এই হচ্ছে স্টেপ পিরামিড অফ জোসার। আপনাদের আর ওইদিকে যাওয়ার দরকার নেই, দেখে ফেলবেন আপনারা। সাক্কারাতে আপনার মধ্যে যাইতেন না, দেখা হয়ে গেল। এনিওয়ে, সো এটার জিস্ট বা সামারিটা আপনারা একটু ভাবুন, 30 সেকেন্ডস একটু ভাবুন, অ্যান্সার খোঁজার জন্য না, একটু অভ্যাসটা তৈরি করুন। 30 seconds, think about the basic or whatever you have understood from here. ওকে, সো আমরা পড়ে ফেলেছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটার সামারাইজেশন বা ভাবলাম, এবার আমরা একটু দেখি এটার সম্ভাব্য হেডলাইন গুলো কি কি হইতে পারে, এটার সাথে কোন কোন শিরোনাম আসলে ম্যাচ করতে পারে। তো আমি এবার আপনাদেরকে এটার সম্পর্কে কিছু শিরোনাম দিতে যাচ্ছি, রাইট? যে শিরোনামগুলো দিব এগুলোর মধ্যে এটার কারেক্ট শিরোনাম থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটু ভাবতে হবে এটার ভিতরে এই শিরোনামটা, মানে এটার ভিতরে আমি যে কয়টা দিচ্ছি সেটার মধ্যে এটা শিরোনাম আছে নাকি নাই। ওকে, তো আপনারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন। আমি আপনাদেরকে এখন স্ক্রিনে কিছু সম্ভাব্য শিরোনাম দিতে যাচ্ছি। তো আমি প্রথমে এখন দিতে যাচ্ছি 3টা শিরোনাম। দেখেন তো এখানে যে 3টা শিরোনাম আমি দিচ্ছি তার মধ্যে কোনোটা আপনাদের
পছন্দ হচ্ছে কিনা। এখান থেকে একটা অন্তত আপনারা কাছাকাছি রাখতে পারেন কিনা, রাইট না হলেও কোনটাকে আপনারা কাছাকাছি রাখতে চাচ্ছেন। আপনারা আপনাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। প্রথমটা হচ্ছে দ্য এরিয়া অ্যান্ড দি আর্টিফ্যাক্ট উইদিন দ্য পিরামিড ইটসেলফ। দ্য পিরামিড মানে একটা পিরামিড, এখানে একটা পিরামিডের কথা বলেছে। আ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, একটা কঠিন কাজ যারা এটার সাথে ইনভলভ ছিল তাদের জন্য। আ কিং হু সেভড হিজ পিপল। এই তিনটার মধ্যে কোন একটা আমাদের কারেক্ট আনসার হতে পারে কিনা বা আপনারা রাখবেন কিনা, হোয়াট ইউ থিঙ্ক? আপনারা 1 মিনিট ভাবতে পারেন, তারপর আমাকে বলতে পারেন যে এটাকে এর মধ্যে থেকে একটাকে আপনারা রাখবেন কিনা। শাহানা ম্যাম 9 মিনিটের মধ্যে ডিসিশনে পৌঁছে গেছেন যে উনি কোনটাকে রাখবেন। গুড। আচ্ছা, 30 সেকেন্ডের বেশি আমরা না নেই। আপনারা আপনাদের আনমিউট করার অপশন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আনমিউট করার অপশন দিচ্ছি। আমি এবার আপনাদের জন্য একটা কাজ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এই তিনটার মধ্যে থেকে একটাকে রাখবো, রাইট? সেটা কারেক্ট আনসার হোক বা না হোক, আমরা এই তিনটার মধ্যে থেকে একটাকে রাখবো এখন। তাহলে আমরা বাদ দিব কোনটাকে? আপনারা একটু আনমিউট করে আমাকে বলুন তো দেখি, কোনটাকে আপনারা নিশ্চিত যে ভাইয়া এটাকে বাদ দেওয়া যেতে পারে, কোনটাকে বাদ দিবেন? আনমিউট করে বলুন তো। স্যার তিন। নিশ্চিত। আপনারা বাদ দিতে যাচ্ছেন কেন? বাদ তিন দিতে একদম যাচ্ছেন? কিং হু সেভড হিজ পিপল। এখানে একজন কিং এর কথা কিন্তু বলেছে, কিন্তু সে কাউকে বাঁচাইছে কিনা সেটা আমরা জানি না। 1 আর 2 এর মধ্যে কোনোটাকে বাদ দেওয়া যায়? দুই মনে হচ্ছে আমাকে বাদ দিতে হবে। ডিফিকাল্ট, 2 কে অন্য বাদ দিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই তিনটার মধ্যে থেকে একটাকে আপাতত আমরা রাখলাম। এবার আমি আবার বাকি 3 সেট থেকে কয়েকটা নিচ্ছি। এখান থেকে এবার আমরা ভাববো আবার 4 থেকে 6 পর্যন্ত। এখান থেকে আমরা 2টাকে বাদ দিব এবং একটাকে আমরা রাখবো। ওকে, এখান থেকে এবার আবার আমরা 2টাকে বাদ দিব এবং একটাকে আমরা রাখবো। A single certainty among other less definite fact, an overview of the external building and the area, a pyramid design that other copied. কোনটাকে বাদ দিবেন? বাদ দেওয়ার মতো কোনটা আছে অপশন? স্যার 5 6। ওভারভিউটা কেন রাখতে চাচ্ছেন না? ওভারভিউ দেয়া স্যার নাই। এখানে এক্সটার্নাল বিল্ডিং বা এগুলোর কথা তো কিছু বলে নাই, আর এখানে কোনো কপি করার কথাও কিছু বলে নাই। তাহলে আমরা 4 এবং 5 কে বাদ দিয়ে দিয়েছি। আমাদের হাতে এখন 1 আর 5 আসলে আছে। এবার লাস্ট সেট, এই তিনটা থেকে আমরা হচ্ছে একটাকে রাখবো আর 2টাকে বাদ দিব। সাত, 8, 9 কোনটাকে বাদ দেওয়া যেতে পারে? An idea for changing the design of burial structure, an incredible experience despite the few remains, the answers to some unexpected question. কোনটাকে রাখবেন, কোনটাকে বাদ দিতে চাচ্ছেন? সবার আগে বাদ দেওয়া যায় কোনটাকে? স্যার 9 9টা কি বলেছে? বাদ। 9টা স্যার the answers to some unexpected questions, এখানে তো এরকম কোনো কোয়েশ্চেনের কথা তো করে নাই। কারেক্ট। এখানে কোনো আনএক্সপেক্টেড কোশ্চেনের কথা আমরা শিওর বুঝতে পারছি না। বুঝতে পারছি না স্যার। কোনো কোশ্চেন অ্যান্সার আনএক্সপেক্টেড কিনা নট শিওর। 7 এবং 8 এর মধ্যে কোনোটাকে কি বাদ দেওয়া যায়? সাত।
সাত বলেছে an idea for changing the ডিজাইন চেঞ্জের কথা বলেনি। হ্যাঁ স্যার 7 বাদ। তাহলে আমাদের ফাইনালি রয়ে গেল যে কয়টা, সেটা হচ্ছে এই তিনটা। এবার এই তিনটা আমি আপনাদেরকে গ্রুপে একটু পাঠাবো, আপনারা একটু ডিসকাস করবেন সবাই মিলে যে এই তিনটার মধ্যে থেকে কোনটা রাখতে চাচ্ছেন এবং কেন। আপনারা একে অন্যকে কনভিন্স করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি দুটো গ্রুপে ভাগ করে পাঠাতে যাচ্ছি। চলুন আমরা 1 মিনিট একটু ডিসকাস করে আসি। আসিফ ভাইয়া আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। চলুন আমরা হচ্ছে 1 মিনিট একটু সময় নেই, ডিসকাস করি কোনটা আমাদের অ্যানসার হবে। স্টার্ট। এক মিনিট বাবা। আমারও তাই মনে হচ্ছে, 1 আর 2 যে কোনো একটা হইতে পারে, তবে সেই ক্ষেত্রে আমার একটাকে, 1 নাম্বারটাকে মনে হয় প্রেফার করতেছি। আপু কি বলেন, কোনটা মনে হয়? আমার কাছে মনে হচ্ছে ভাইয়া 1 নাম্বারটা মনে হচ্ছে। আমার কাছে 1 নাম্বারটাই মনে হচ্ছে, কারণ এটা বারবার ওই মনুমেন্টস এর ডিজাইন বা মনুমেন্টসটাকে ইয়া করতেছে, মানে নিজে হ্যাঁ মনুমেন্টসটাকেই বলতেছে আর কি। হ্যাঁ এটা ছাড়া হ্যাঁ, কারণ শিল্পকর্মটা কিন্তু বারবার তুলে ধরতেছে। সেই ক্ষেত্রে 1 নাম্বারটাই হওয়ার কথা। দেখা যাক স্যার কি বলে এবার। Recording in progress. ব্যাক এভরিওয়ান। সো চ্যাট বক্সে একটু লিখতে তো দেখি আপনাদের মতে অ্যানসারটা কোনটা হতে পারে। প্লিজ রাইট ইওর অ্যানসার ইন দ্য চ্যাট বক্স। ওকে, দেখি আমরা কি অ্যানসার দিচ্ছি। 1 আর 2 3 ধরনের অ্যানসার আসছে। 1 2 4। ওকে, সো 1 নম্বরের অ্যানসারটা বলছে 1 নম্বরের অ্যানসারটা বলছে দ্য এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্ট উইদিন দ্য পিরামিড ইটসেলফ। এরিয়া, আচ্ছা এরিয়ার কথা কি বলেছে? পিরামিডের ভিতরের এরিয়াটা কোথায় বলেছে এখানে? দা পিরামিড মানে একটা পিরামিডকে। সবাই বলেন তো দেখি, পিরামিডের ভিতরের কোন জায়গার কথা কি এখানে বলেছে? না স্যার, আর্টিফ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে? আর্টিফ্যাক্ট মানে শিল্পকর্ম। হ্যাঁ, শিল্পকর্ম। ধরেন আপনার এলাকায় হচ্ছে ওই ছোট পুতুল, তারপর হচ্ছে বাসন কোসন কিনতে পাওয়া যায়, এগুলো হচ্ছে আপনার এলাকার আর্টিফ্যাক্ট, শিল্পকর্ম আর কি। তো পিরামিডের ভিতরের কোনো আর্টিফ্যাক্ট আছে কিনা, পিরামিডের ভিতরে কোনো শিল্পকর্ম পাওয়া গেছে কিনা, এটা যে প্যারাগ্রাফের অ্যান্সার হবে সেই প্যারাগ্রাফে মানে সেই প্যারাগ্রাফে আপনারা দেখতে পাবেন যে একটা আর্ট, ওই পিরামিডের ভিতরে কোনো আর্টিফ্যাক্টের কথা বলে দেওয়া আছে আর কি। ওকে, তাহলে আমাদের 1 নম্বরটা হচ্ছে না আর কি, তাই না? তো এবার 4 এবং
8 আমরা একটু দেখি। তো ফিউ রিমেইনস মানে হচ্ছে অল্প কয়েকটা বাকি আছে, অল্প কয়েকটা বাকি আছে এরকম কোনো কথা বোধহয় বলে নাই, তাই না? তো এই জন্য আমাদের আপনারা Yes, sir. এটার অ্যান্সার দেনই নাই, আপনাদের অ্যান্সার এই দুটোর মধ্যে ছিল। সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্ট, মানে কিছু লেস ডেফিনিট ফ্যাক্ট, কিছু ফ্যাক্ট আছে যেগুলো খুব একটা নিশ্চিত না, আর একটা জিনিস আছে যেটার ব্যাপারে সবাই নিশ্চিত। এরকম কোনো কিছু কি আমরা পড়ছি যে একটা ব্যাপার যেটার ব্যাপারে আমরা নিশ্চিত? জি স্যার, পড়েছি। There is no question that কোনটা? as far as Egypt is concerned, হুম। স্যার এই মনুমেন্টটাই হচ্ছে গিয়ে যেটা ডিজাইন করেছে, মানে এই যে ওয়ান মনুমেন্ট, এটা হচ্ছে গিয়ে থেকেই বিজ্ঞান হয়েছে, এটা আমরা বিষয়ে নিশ্চিত। There is no question. হ্যাঁ, এটার ব্যাপারে কোনো কোয়েশ্চেনই নাই যে এইটা কি হচ্ছে, মানে এটা তৈরি করছে হচ্ছে একজন কিং, যেটা ডিজাইন করেছিল একজন ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট, এবং সবকিছু এটা থেকে শুরু হয়েছে, এই ব্যাপারটা একদম সিঙ্গেল সার্টেনটি। লেস ডেফিনিট ফ্যাক্ট বলতে বোঝাচ্ছে তার আগের অংশটুকুকে, যে দ্য ইভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড, মানে ইভলিউশনটা কিভাবে হয়েছে সেটার ব্যাপারে লেখাও আছে এবং সেটা নিয়ে বিতর্কও আছে। বিতর্ক আছে মানে হচ্ছে ওই ব্যাপারটা মানে নিশ্চিত না, বাট ওইগুলো হচ্ছে নিশ্চিত না হলেও আমরা নিশ্চিত যে একটা জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে যে ইজিপ্টের পিরামিডের ব্যাপারগুলো এটা শুরু হয়েছে আসলে স্টেপ পিরামিড অফ জোসার এট সাক্কারা দিয়ে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4 এর স্যার অ্যান্সার। কিন্তু এটা খুবই মানে কঠিন ছিল সেন্টেন্সটা স্যার। আমরা যদি Yes, অ্যাজিউম sir. করে, মানে এটা তো অ্যাজিউম করে দিয়েছি স্যার, বুঝতে পারিনি এভাবে, কিন্তু অ্যাজিউম করে দিয়েছি, মানে মানে পরীক্ষার সময় তো সবকিছু বুঝতে পারিনি। অ্যাজুমের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জন্য একটা অ্যাঙ্গেল হচ্ছে যে আমরা চেক করব যে অন্য আর কি মানে লেস অন্যগুলো কোনগুলো হবে না, এগুলোকে যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যে কোনটা হবে। সেটা এরকম ঝাপসা থাকলেও আমি ঠিক নিশ্চিত না যে 4 ক্লিয়ারলি কি বলছে, কিন্তু আমি বাকিগুলোর ব্যাপারে যদি নিশ্চিত হয়ে যেতে পারি যে হ্যাঁ বাকিগুলো আসলে এটা হবেই না, তখন আমাদের একটা অ্যান্সার দেওয়ার ভালো একটা সুযোগ থাকে। এটাই হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। জীবনেও আপনারা এই জিনিসটা করেন, যে বিয়ের প্রপোজাল আসছে কয়েকটা, এখন এই ছেলে ভালো হবে কিনা নোয়াখালীর ছেলেটা ঠিক শিওর না, কিন্তু চিটাগাং এর আর ময়মনসিংহ এর ছেলে দুইটা খুবই খারাপ হবে এটা নিশ্চিত। তো তখন আপনি চিন্তা করলেন যে তাইলে যাই হোক ওই দুটার বাদ দেয়া এই নোয়াখালীর ছেলেটাই বিয়ে করি, এরকম আর কি ভাবনা আর কি। যে আপনি কারেক্ট অ্যান্সার কোনটা এটা ঠিক শিওর না হলেও ওইগুলো যে রং অ্যান্সার এটা আপনারা অনেক সময় নিশ্চিত হয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন আর কি। চলুন আমরা আরেকটা ট্রাই করে দেখি সবাই। প্যারাগ্রাফ বি চলুন আমরা একটু ট্রাই করি। লেটস ট্রাই দ্য প্যারাগ্রাফ বি। কি আছে প্যারাগ্রাফ বি একটু দেখি। প্যারাগ্রাফ বি তে দেখুন 4 এর বেশি সেন্টেন্স আছে। আমি আপনাদেরকে এবার একটু ব্রেকআউট রুমে পাঠাবো এবং এখানে আমি আপনাদেরকে 4টা সেন্টেন্স মার্ক করে দেবো যে এই কয়টা পড়ে আপনারা অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন। সো এখানে 4 সেন্টেন্স মানে হচ্ছে এইটা, এক এই পর্যন্ত এক সেন্টেন্স ফুল স্টপ, 2 এটা বিশাল বড় সেন্টেন্স। Sir, 4টাই আছে। আচ্ছা এই সেন্টেন্সটা একটু বেশি বড়। For reasons which remain unclear, Dozer's main official, whose name was Imhotep, ইমহোটেপ নামে একজন লোক, সে একটা লম্বা জিনিস মানে লম্বা কবর তৈরির কথা চিন্তা করেছিল। আমি আপনাদেরকে প্রথম বলবো এটা একটু আপনারা পড়েন এবং আমার কাছে জিজ্ঞেস করেন যে এখানে আপনাদের না জানা কোনো শব্দ আছে কিনা। আমি আপনাদেরকে 1 মিনিট পড়তে দেবো, অ্যান্সার না, আগে আপনারা একটু পড়ুন 4টা সেন্টেন্স পড়ে আপনারা আমাকে তারপর জানতে চাইবেন এখানে আপনাদের আননোন কোনো ভোকাবুলারি আছে কিনা। 1 minute reading time, please start.
সবার কাছে এখন জানতে চাইবো না জানা কোনো শব্দ আছে কিনা আপনাদের ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের আমরা চেষ্টা করি। না জানা কোনো ওয়ার্ড বা কোনো শব্দটার ব্যাপারে ক্লিয়ার নেই এমন কোনো শব্দ আছে? ডাইনাস্টি মানে Very good. বলতে কি বোঝাচ্ছে? দ্য থার্ড খুবই সুন্দর একটা শব্দ, ডাইনেস্টি। হ্যাঁ, ডাইনেস্টি মানে হচ্ছে ধরুন রাজবংশ, হ্যাঁ, বা আমরা এভাবে পড়ি না যে অমুক রাজার সাম্রাজ্য আর কি, সাম্রাজ্য, ওই সাম্রাজ্যটাকে এভাবে বলে। থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট মানে ইজিপ্টের তৃতীয় সম্রাটের যে বংশটা ওইটাকে বোঝাচ্ছে। স্যার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে অবদান। কোথায় অ্যাট্রিবিউট আছে? স্যার শেষের দিকে স্যার, লাস্ট লাইনের আগের লাইনে স্যার। আর স্যার বিউরিড। বেরিড, আচ্ছা ওটা হচ্ছে বেরিড। স্যার ওটা কি সমাহিত? হ্যাঁ, সমাহিত। এগুলো প্রমাণ করে যে তোরা আমার কেউ ভিডিও দেখাস না। আমি কয়েকদিন আগে এই শব্দটা দিলাম আর কি, বেরি। বেরি শব্দটার এটার উচ্চারণ হচ্ছে বেরি। দেখবা যে আমি এটা নিয়ে বানাইছি, রিল বানাইছি। বেরি মানে হচ্ছে কবর দেয়া। এটার সাথে রেলেভেন্ট শব্দ হচ্ছে বেরিয়াল। মানে হচ্ছে কবর দেওয়ার ব্যাপারটা। এই ব্যাখ্যাগুলো দিব না, এগুলো আমি ভিডিও বানাইছি গাধার দল। তোরা যদি না দেখ মানুষ কেউ দেখবে, এই জন্য আমার ভিউ হয় হচ্ছে 11টা। এটা ক্যান্টারবেরি, এটা দিয়ে করছেন না? ক্যান্টারবেরি, হ্যাঁ আমি দেখেছি স্যার। ক্যান্টারবেরি ওটা মানে যদি হচ্ছে কোনো শহরের নামের সাথে থাকে তাহলে ওটার উচ্চারণ হচ্ছে ক্যান্টারবেরি হয় উচ্চারণ। এমনিতে উচ্চারণ বেরি, কিন্তু প্লেসের নামের সাথে যদি BURY থাকে সেটার উচ্চারণ তখন হয়ে যায় ব্রি, ক্যান্টারবেরি। দ্য টম, কবর। টুম, ও টুম একটা শব্দ, সুন্দর শব্দ, TOMB। এখানে বিটা হচ্ছে সাইলেন্ট, এটা উচ্চারণ হচ্ছে টুম, উচ্চারণ হচ্ছে টুম মানে হচ্ছে কবর। টুম, হ্যাঁ কবর। টুম। বি তাহলে দি সেকেন্ড, বি হচ্ছে সাইলেন্ট, নীরব। ওকে, আর কিছু? স্ট্যাকিংটা কি স্যার? স্ট্যাকিং, স্টোন স্ল্যাব। ওই যে স্ট্যাক করা, একটার উপর আরেকটা অবস্থান করা, না এটা রাখা। আর স্ল্যাব স্যার? স্ল্যাব মানে হচ্ছে ওই যে রাস্তার কাদা না, না না কাদা না, এটা হচ্ছে মানে এই যে সিমেন্ট দিয়ে এরকম চার কোনা করে বানালাম আর কি, এটা বলবো স্ল্যাব। এটা চার কোনা, কি বলে জিনিসটাকে, কিভাবে বলি, চার কোনা। আচ্ছা এটাতে দেখানো শুধু, বাংলাটা মনে পড়তেছে না। স্ল্যাব, এই যে এগুলো বলে স্ল্যাব। ও আচ্ছা, এগুলো স্ল্যাব বলে। ঠিক আছে, এখন ফিজিক্যাল অফলাইনে ক্লাস করলে আমি আপনাদের দেখাইতে পারতাম, বলুন তো কত কষ্ট। স্যার আমরা তো খাঁটি বাংলাতে বলি যে ড্রেনের উপরে স্ল্যাব দে। স্ল্যাব, ঠিক আছে, মানে বানান সেম, ঠিক জানেন, উচ্চারণটা ভুলভাবে করেন আর কি, স্ল্যাব। ওকে, হ্যাঁ এখন দেখতেছি যে এটা তো অনেক ভদ্র একটা ভাষা, স্ল্যাব। আরেকটা ইংরেজির ইন্টারেস্টিং আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনারা অনেক সময় এরকম বলে না যে লামসাম একটা অ্যামাউন্ট বলে দাও আমাকে। লামসাম একটা অ্যামাউন্ট বলে দাও, বলেন তো লামসাম কি ইংরেজি না বাংলা শব্দ? ইংরেজি শব্দ, বাংলায় তো মনে হয়, এখন মনে হচ্ছে ইংরেজি, তাই না? এটা একটা ইংরেজি শব্দ, যেটা হচ্ছে লামসাম। ও সাম মানে অ্যামাউন্ট, সাম মানে অঙ্কর যে সাম না, ওই সাম আর কি, অ্যামাউন্ট। লামসাম মানে হচ্ছে তোমার হচ্ছে মডারেট এভারেজ একটা অ্যামাউন্ট বলে দাও, আমাকে হচ্ছে একটা লামসাম দিয়ে দাও আর কি, মানে হচ্ছে আমাকে একটা এভারেজ অ্যামাউন্টের টাকা দিয়ে দাও খরচ করার জন্য, এটার বলে লামসাম। আর আমরা এটা বলি লামসাম। মনে হয় যেন বাংলা বলতেছি, তাই না? এটা কিন্তু লামসাম। ওকে, কথা ছিল আমরা জানি না যে আমরা কত সুন্দর ইংরেজি ইউজ করি, রাইট? স্যার আমরা খুবই ইজিলি ইউজ করি।
সো প্রোগ্রেসিভলি তাহলে এবার কাহিনীটা আপনারা সবাই একটু দেখুন তো দেখি এখানে তাহলে কি বলেছে। জোসার ছিল প্রথম রাজা ইজিপ্টের তৃতীয় সাম্রাজ্যের, এবং তারই হচ্ছে কবরটা প্রথমবারের মতো স্টোনে বানানো হয়েছে। তার আগের যারা ছিল তাদের কারো কবর আসলে স্টোনে বানানো হয় নাই, তাদের কবর হচ্ছে মোটামুটি ভাবে বানানো হয়েছে, স্টোনে বানানো হয় নাই। তো ওরই হচ্ছে প্রথম যেটা হচ্ছে স্টোনে বানানো হয়েছে। তো জোসারের রেইন শব্দটা আমি ভাবছিলাম আপনারা জিজ্ঞেস করবেন। রেইন একটা খুবই সুন্দর শব্দ। রেইন মানে রাজত্ব, রাজত্ব। রেইন মানে হচ্ছে রাজত্ব। সাম্রাজ্য আর রাজত্ব। তো জোসারের রাজত্বর আগে টুম যেগুলো ছিল, বীর উচ্চারণ করবো না আমরা, টুম ওয়ার রেক্টাঙ্গুলার মনুমেন্টস। টুম গুলো ছিল, কবর ছিল চারকোনা। তো ওর আগে সব কবরই চারকোনা থাকতো, যেগুলো ড্রাইড ক্লে দিয়ে বানানো হতো, ক্লে ব্রিক দিয়ে, মানে হচ্ছে ইট দিয়ে তৈরি করা হতো আর কি, যেটা কিনা নিচের দিকে যাওয়ার একটা প্যাসেজকে ঢেকে রাখতো। আর সেখানে হচ্ছে ডিসিজ পার্সনকে বেরিড করা হতো, মানে নিচে হচ্ছে আগে দেখাতো ডিসিজ পার্সন মানে যে মৃত ব্যক্তি। তো ধরেন রাজা মরছে, মরার পর ওরা হচ্ছে মাটি খুঁড়ে নিচে একটা আন্ডারগ্রাউন্ডের একটা চেম্বার মানে একটা ঘর বানাইতো। তারপরে ওই ঘরের মধ্যে রাজার বডিটা মমি করে ওরা রেখে দিত। এখন রাজার যে মৃত দেহ ওইখানে ঢুকার যে রাস্তাটা, ওই রাস্তাটায় কি করতো, ওই রাস্তাটার উপরে একটা চারকোনা ওরা কবরের মতো বানাইতো রাস্তাটার উপরে, ঠিক আছে? লাশ কিন্তু মাটির নিচে আলাদা একটা ঘরে, আর রাস্তাটার উপরে ওরা হচ্ছে একটা দিয়ে রাখতো, কবরের মতো দিয়ে রাখতো। এটা করতো কার আগে? জোসারের আগে আর কি, রেইনের আগে। সো ব্যাপারটা অনেকটা এরকম। সো ধরেন আপনার রাজা গেছে মরে, রাজা মরার পর রাজারে বানায় রাখছে, এটা হচ্ছে রাজার মমি। মমিটা নিয়ে ওরা কোথায় করবে? মাটি খুঁড়ে ওরা সুন্দর করে একটা ঘর বানাবে, ওকে? মাটির নিচে বানাইছে একটা ঘর। এই ঘরের ভিতরে হচ্ছে রাজার মমিটা নিয়ে রেখে দিছে, আরো অনেক কিছু রাখছে, টাকা পয়সাও দিয়ে রাখতো। ঘরে ঢুকার যে রাস্তা উপরে, এদিকে হচ্ছে রাস্তা, আর ভিতরে ওরা হচ্ছে লামসাম অ্যামাউন্টের কিছু টাকা পয়সা দিয়ে রাখতো, ঠিক আছে? এটা হচ্ছে ঢোকার রাস্তা। ঢোকার রাস্তাটার উপরে ওরা কি করতো? একটা চারকোনা ব্রিকের একটা মনুমেন্ট বানায় রাখতো, টুম। এটাই হচ্ছে ওদের টুম। এখন সবাই এসে পূজা করতো কোন জায়গায়? এই জায়গায় এসে পূজা করতো, যেটা হচ্ছে রাজার কবর। কিন্তু রাজার কবর আসলে এইটা না, রাজার কবর হচ্ছে এটা দিয়ে ঢুকে ভিতরে। এটা ছিল ওদের নিয়ম আর কি। এখন জোসারের সময় কি করা হলো চলেন আমরা দেখি। জোসারের বেলায় এইটা একটা বানাইলো না। জোসারের যে মন্ত্রী ছিল ইমহোটেপ, সে কি করলো দেখেন, সে হচ্ছে একটা দিছে, তার উপরে সে কি মনে করে আরেকটা দিল, তার উপর সে প্রোগ্রেসিভলি আরেকটা দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি হইতেছে? আরেকটা, আরেকটা এবং আরেকটা। এখন আপনি কি পেয়ে গেছেন? আপনি একটা পিরামিড পেয়ে গেছেন। হ্যাঁ, দিস ইজ দ্য পিরামিড। এইটা হচ্ছে স্টেপ পিরামিড, বুঝতে পেরেছি? সো জিনিস একই, মানে কবর ঢোকার রাস্তা, জাস্ট রাস্তার উপরে আগে একটা স্ল্যাব ছিল, এখন কয়টা স্ল্যাব দিছে, আর গোষ্ঠী বেশ কয়েকটা দিয়ে দিছে, যে আছে যেহেতু কি করবো আর দিয়ে দিই, আরে রাখ, আমাদের তার কম নাই, কি কম আছে, দিয়ে দিছে ইচ্ছা মতো। এই হলো কাহিনী। তো এর ফলে হচ্ছে কি মোর ইমপ্রেসিভ হয়েছে ওর জন্য টুম জিনিসটা। এটা করছে হচ্ছে ইমহোটেপ এই কাণ্ড করছে। জোসার হচ্ছে 19 বছর ধরে রাজত্ব করছে, কিন্তু হিস্ট্রিয়ানরা মনে করে যে ও আসলে আরো বেশি দিন থাকছে, কারণ একজন রাজা সে তার, বলেন তো, এই যে রাজার যে কবরের উপরে এই পিরামিডটা বানানো, যে যত পিরামিড আপনারা দেখছেন, এই পিরামিড গুলো বানাইছে কারা? ধরেন আপনি রাজা, রাইট? কিন্তু আপনার কবরের উপর পিরামিডটা কে বানাইছে বলেন তো? কারো কোনো অনুমান? কোনো অনুমান নাই? তার অধীনস্থ যারা আছে তারা। আচ্ছা, ওর পরবর্তী বা ওর সন্তানরা ওর জন্য এত কষ্ট করে পিরামিড বানাবে, আপনাদের কি মনে হয়?
ওই দেশের যুগের রাজাদের তো জানেনই, রাজা এবং রাজার ছেলেরা যে কত ভালো ছিল সেটাও তো জানেন। তাহলে রাজার ছেলে তার বাপের জন্য এত কষ্ট করে মানে এরকম 10-20 বছর ধরে একটা পিরামিড বানাইছে, এটা এটা বিশ্বাসযোগ্য? তাহলে পিরামিডটা কে বানাইছে? যে রাজা, সে তার নিজেই নিজের পিরামিড সবসময় বানায় গেছে। যতগুলা পিরামিড দেখবেন, সেই পিরামিডের নিচে যারা যারা শুয়ে আছে প্রত্যেকে নিজেরাই তাদের পিরামিড গুলোকে বানায় গেছে তাদের রাজত্বের সময়। সো যখন মিশরের কোন রাজা আসতো, তার প্রধান দায়িত্ব হচ্ছে আগে ইমপ্রেসিভ একটা পিরামিড বানানো শুরু করা। গতকালকে আমি রাজা হয়েছি, পরের দিন থেকে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা সুন্দর করে পিরামিড বানানো, যে পিরামিড হচ্ছে সে যদি মরে তারপর তারে ওখানে যেন ঢুকে রাখা হয়। এইটা হচ্ছে সব রাজার টার্গেট আর কি, প্রায়োরিটি। এই জন্যই বলছে যে ধরা হয়ে থাকে যে জোসার 19 বছর রাজত্ব করেছে, কিন্তু সম্ভবত সে আরো বেশি দিন রাজত্ব করছে, কারণ এই পিরামিডটা বানাতে 19 বছরের বেশি লেগে যাওয়ার কথা। এবং যেহেতু 19 বছরের বেশি লাগছে এবং যেহেতু পিরামিড আসলে রাজারা নিজেরাই বানাতো, তো সম্ভবত জোসার নিজে 19 বছরের বেশি সময় রাজত্ব করছে। এই হচ্ছে কাহিনী। ওকে, তো এবার এইটার সাথে আপনারা হচ্ছে লিস্ট অফ হেডিংস দেখবেন। লিস্ট অফ হেডিংস গুলোর মধ্যে একটা হয়ে গেছে, ওইটাকে বাদ রেখে বাকিগুলো আপনারা এবার একটু চেক করবেন। কারেক্ট অ্যান্সারটা খোঁজার বদলে আপনারা খুঁজবেন হচ্ছে রং অ্যান্সার গুলোকে। লেটস ট্রাই উইথ দ্য রং অ্যান্সার্স। আপনাদেরকে আমি ব্রেকআউট রুমে নিব, আপনারা হচ্ছে বাদ দেবেন হচ্ছে এই অ্যান্সারটাকে, বাকিগুলোর মধ্যে থেকে একটা কারেক্ট অ্যান্সার আছে। চলেন তো দেখি আমরা একটু নিজেদের ভিতর কথা বলি। এটা ব্রেকআউট রুমটা ওপেন করেছি, আপনারা হচ্ছে ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম সেশন এভরিওয়ান। 2 মিনিট হচ্ছে সময়, আপনারা 1 মিনিট সর্বোচ্চ চিন্তা করতে পারেন এবং 1 মিনিট আপনারা ডিসকাশন করতে পারেন। 2 মিনিট পরে আমি সবার কাছ থেকে একটা করে অ্যান্সার চাচ্ছি। রেডি, স্টাডি, গো। না, 1 তো হয় নাই, 4 হয়েছে ভাইয়া। 4 অ্যান্সার। হ্যাঁ, 4। Let's go for 7 নাম্বারটা। আমার কাছে 7 নাম্বারটা মনে হচ্ছে উত্তর। প্রথমে তো একটা স্ল্যাব ছিল, তারপরে আসে তো আরো অনেকগুলা বানালো না? হ্যাঁ, আমার কাছেও 7 মনে হচ্ছে
answer. তবে যতটা সহজ মনে করছিলাম তা না, কঠিন না স্যার। অনেক কঠিন, ভালো কঠিন। এত টাইম লাগলে কিভাবে শেষ করব? মানে মানে রিডিং এক একটা টপিকে মানে আসলে পড়তে তো অনেক টাইম লাগে। সেটাই। Back to the main Recording session in of the- progress. তো কি মনে হয় কোনটা অ্যান্সার হতে পারে এখানে? মুখে বলতে পারেন আপনারা? স্যার 7 নাম্বার। 5 কি হতে পারে? একটা অ্যান্সার হচ্ছে 5 অথবা 7, আরেকটা আচ্ছা 7 অথবা 5। আর কিছু 5 অথবা 7 এই ঠিক মনে হচ্ছে। 7। ওকে, 1 নম্বরটা হবে না, রাইট? হ্যাঁ স্যার, এক হবে না। স্যার কারণ এটা কি দুই নিশ্চিত হবে না? 2 হবে না, 3 হবে না, 3 হবে না স্যার। হবে না স্যার। 4 হয়ে গেছে, 6 কপি করার কথা বলেনি। এটা হচ্ছে বাদ। 8 ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স না, 9 হচ্ছে। ওকে, তাহলে 5 আর 7। An overview of the external building and the areas. External building and the areas. Progressively, এটা building না, this is not the building, এটা হচ্ছে shape। এবং এরিয়ার কথাও বলে নাই, এরিয়ার কথা আমি বলছি, কিন্তু এটা হচ্ছে ওরা বলে নাই এটা। সেই ক্ষেত্রে স্যার 7 নাম্বারটাই মনে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, 5 হচ্ছে না, কারণ ওরা এরিয়ার কথা বলেনি আসলে। 7 নাম্বারটাই An idea for changing the design. কভারের ডিজাইনটাই মেইনলি যাবে। আগে কভারের ডিজাইন ছিল একরকম, ও হচ্ছে চেঞ্জ করে উপরে স্ল্যাব দেওয়া চেঞ্জ আর একটা রকম হইছে এইটাই দিয়েছে, এরকম করে দিয়ে আর কি ঐতিহাসিক একটা পরিবর্তন ঘটাই দিছে। সো বেটার অ্যান্সার হচ্ছে 7 আসলে। 7 ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আর কি, যখন আমরা আরো প্র্যাকটিস করতে যাচ্ছি, সো এখানে একটা খুব জরুরি জিনিস হচ্ছে যে আপনাদের জিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা এবং এই যে প্রসেস অফ এলিমিনেশন। আপনি একেবারে 100% শিওর থাকবেন না, বা 100% শিওর বলতে কি আমি ভিন্নভাবে বলি জিনিসটাকে, আপনি একদম পারফেক্ট হেডলাইন পাবেন না। এটার যে পারফেক্ট হেডলাইন হওয়া উচিত ছিল সেটা আপনি এই জায়গায় পাবেন না। সবগুলোই হবে হচ্ছে কাছাকাছি, আপনাকে হচ্ছে কম্প্রোমাইজ করে সন্তুষ্ট থাকতে হবে, অ্যারেঞ্জ ম্যারেজের মতো আর কি। সেখানে আপনার যে প্রপোজাল গুলো আসবে, একটাতে আপনার পারফেক্ট যে মানে হাজবেন্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল সেটা আপনি পাবেন না, আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। লিস্ট অফ হেডিংস মূলত বিয়ে করার মতো, অ্যারেঞ্জ ম্যারেজের মতো একটা জিনিস। আপনি চিন্তা করবেন যে কোনগুলা বেশি খারাপ, ওগুলো বাদ দিবেন, মোটামুটি যেটা চলে ওইটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন। বুঝতে পারছি ব্যাপারটা? দিশানি, বুঝছিস? ইয়েস স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিচুয়েশন লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে। সো লিস্ট অফ হেডিংস এ মনে রাখতে হবে যে আমরা একদম পারফেক্ট শিরোনাম আমরা আসলে পাবো না। তো আমরা ফোকাস করবো যে রং অ্যান্সার গুলো কোনগুলো, সেগুলোকে বাদ দিতে থাকলে আমাদের লিস্টটা কমে আসতে থাকবে। এবং যত আমরা অ্যান্সার পাবো, একটা দুটো সলভ করা মাত্রই আমরা হচ্ছে যেহেতু হেডলাইন গুলো ততক্ষণ আমাদের পড়া হয়ে যাবে, সো প্রোগ্রেসিভলি আমাদের আসলে স্কোর কারেক্ট বেশি হবে। প্রথমটা আমাদের ভুল হইতে পারে, প্রথমটা আমাদের দেরি হইতে পারে, সো এটা নিয়ে ওরিড হবেন না। মনে রাখবেন আপনারা আসলে ভালো স্কোর করবেন মূলত এই পরের প্রশ্নগুলোর দিকে আর কি। আমাদের যে প্রশ্ন যদি থাকে 6টা, প্রথম 1, 2 আপনার খারাপ হবেই, 5, 6, 7 যেন আপনার ভালো হয়, এটা হচ্ছে আপনার টার্গেট মূলত। প্লাস সামনে আমরা মাল্টিপল চয়েস করব এবং আমরা স্টেটমেন্ট ম্যাচিং টাইপের প্রশ্ন করব ওই কোশ্চেন গুলোতে, এবং বিশেষ করে আমরা লোকেটিং ইনফরমেশন যখন করব, আমরা আরো কিছু স্কিলের উপরে জোর দেব রিডিং এর ক্ষেত্রে, যেটাও আমাদেরকে আসলে কন্ট্রিবিউট করবে এই লিস্ট অফ হেডিংস এ ভালো করার জন্য।
আজকে আমি আপনাদেরকে লিস্ট অফ হেডিংস এর কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলোকে আপনারা প্র্যাকটিস করে রাখবেন। এইখানে আপনাদের লিস্ট অফ হেডিংস কিছু কিছু কঠিন লাগবে, বাট আমি বলবো যে আপনারা ওরিড হবেন না, কারণ আপনাদের সামনে আরো কিছু স্কিল ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। আপনারা যখন লোকেটিং ইনফরমেশন করবেন, আপনারা যখন মাল্টিপল চয়েস করবেন, দেন আবার যখন আপনারা লিস্ট অফ হেডিংস এ ব্যাক করবেন, দেখবেন তখন এই জিনিসগুলোকে তুলনামূলকভাবে সোজা বলে মনে হচ্ছে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। শাহানা ম্যামের প্রশ্ন আছে, শাহানা ম্যাম আপনি বলুন। আমরা ক্লাসের রেকর্ডিংটা অফ করছি, শাহানার প্রশ্নটা নিচ্ছি, বলুন ম্যাম। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে তাহলে কি ফোর সেন্টেন্স Recording পড়ে stopped. তারপর কিছু প্রতিবারই হচ্ছে কি আমি এখানে যে লিস্ট অফ হেডিং আছে প্রতিবারই পড়বো, মানে আগে কি দুইবার পড়ার পরে ওটা পড়ে জিনিস বুঝবো? হ্যাঁ, প্রথম 1-2 বার পড়ার পরেই লিস্ট অফ হেডিংস যেগুলো আছে সেগুলো ওই যে ধরুন 8টা লিস্ট অফ হেডিংস, তাই না? তো দুটো প্রশ্ন সলভ করলেই সেটা 6টায় নেমে আসতেছে, কারণ আপনার তো লিস্ট অফ হেডিংস আর রিপিট হবে না। আর 2টা সলভ করা মাত্রই আপনি দেখতে পাবেন যে পরের গুলো আপনার মোটামুটি মনে থাকতেছে। হ্যাঁ, এই জিনিসটা আর কি, মানে প্রত্যেকবার হচ্ছে খুব বেশি যে পড়তে হবে তা নয়, প্রোগ্রেসিভলি আপনার হচ্ছে পড়ার পরিমাণটা আস্তে আস্তে কমে আসতে থাকবে। শানা, এটা কি মেক সেন্স করলো? জি আমি স্যার। আমি কিছু সলভের ভিডিও দিব, ওগুলো দেখলে আরেকটু আপনার ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আগামী 2-1 দিনের মধ্যে। মাকসুদুলের প্রশ্ন জি, আছে, মাকসুদুল বলুন। মাকসুদুল স্যার। কোশ্চেনটা হচ্ছে জি স্যার। এই যে আপনাদের পেজ নাম্বার গুলো দিলেন, আমার এই জিটি তে পেজ নাম্বার মিলতেছে না স্যার। কাছাকাছি, আশেপাশে কাছাকাছি, একদম হুবহু যদি নাও মিলে, বই মানে চেঞ্জের জন্য হয়তো নাও মিলতে পারে, বাট কাছাকাছি থাকে। আগে পিছে হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোশ্চেনটা দেখলে চিনবেন না, কোশ্চেন দেখলে আপনি সবকিছু চিনবেন, তো আপনি একটু আগে পরে করে কাছাকাছি আপনি খুঁজে পাবেন। ওকে 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 ভাই, সি এভরিওয়ান, দেখা হবে সবার সাথে, থাকবেন ভালো।